বন্ধুরা আপকামিং এসএসসি জিডির জন্য প্রিপারেশন এখন থেকে স্টার্ট করে দাও। ওইদিকে নোটিফিকেশন বেরোবে আর এইদিকে তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। আমি জিকে ম্যাথ জিআই তিনটে সাবজেক্টই একদম খুব সহজ সরলভাবে কমপ্লিট করিয়ে দেব। আর আমি এখানে সেই কোশ্চেনগুলোই তুলবো যেগুলো বিগত বছরে পরীক্ষায় এসেছে এবং তোমার এক্সামে আসবে, ঠিক আছে, পরীক্ষায় আসার মতো সেই কোশ্চেনগুলোই কিন্তু আমি বেছে বেছে তুলে তোমাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জিকে থেকে 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তুলেছি, সেগুলো একটু ভালো করে বুঝে নিজের মাথায় রাখার চেষ্টা করো। ঠিক আছে, কেমন? দেখো প্রথম প্রশ্নটা কি বলছে। প্রথম প্রশ্নটা বলছে যে বায়োগ্যাসের প্রধান উপাদান কোন গ্যাস। ঠিক আছে, প্রথম প্রশ্ন, বায়োগ্যাসের প্রধান উপাদান কোন গ্যাস। তাহলে সঠিক উত্তরটা কি হবে? দেখো আমার অ্যান্সার বলার আগে পারলে তুমি নিজে অ্যান্সার করার চেষ্টা করবে, কেমন? তো এখানে মনে রাখবে যে বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। কি বললাম? মিথেন। এবার বায়োগ্যাসের মধ্যে মিথেন থাকে 50 থেকে 75% মতো মিথেন থাকে। আর বাকিটা থাকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প থাকে, সিলক্সেন থাকে আর হাইড্রোজেন সালফাইড থাকে। কেমন? এটাও মাথায় রাখবে। এবার দেখো 1 নম্বরে রয়েছে সিএনজি। সিএনজির ফুল ফর্মটা মাথায় রাখবে যে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, এই কম্প্রেসড ন্যাচারাল গ্যাসেরও প্রধান উপাদান বা মূল উপাদান এই মিথেন। ঠিক আছে, এবার দেখো প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে আমি এক্সট্রা কিছু বলে দেওয়ার চেষ্টা করব, সেটাও কিন্তু অবশ্যই মাথায় রাখবে। দেখো 3 নম্বরে রয়েছে হাইড্রোজেন। হাইড্রোজেন সম্পর্কে মনে রাখবে যে হাইড্রোজেন গ্যাস বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। কেমন? হাইড্রোজেন গ্যাস বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। দেখো 4 নম্বরে রয়েছে এলপিজি। এলপিজি বলে তো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ফুল ফর্মটা মাথায় রাখবে। এলপিজির মধ্যে থাকে প্রোপেন আর বিউটেন। কেমন? পরে প্রশ্ন কি বলছে দেখো, যে মোহিনীঅট্টম কোন রাজ্যে নৃত্যশৈলী। তাহলে মোহিনীঅট্টম হচ্ছে, বলে ফেলো, অপশনগুলো দেখলে পরেই তুমি চট করে অ্যান্সার করতে পারবে যে মোহিনীঅট্টম হলো কেরল বা কেরালা রাজ্যের নৃত্যশৈলী। এই মোহিনীঅট্টম হচ্ছে ভগবান বিষ্ণুর নারী অবতারকে তুলে ধরা হয়েছে এই মোহিনীঅট্টম নৃত্যশৈলীর মাধ্যমে। এবার দেখো 1 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গের বিখ্যাত লোকনৃত্যটা কি বলতো? মনে রাখবে পশ্চিমবঙ্গের বিখ্যাত লোকনৃত্য ছৌ। ঠিক আছে, যেটা হচ্ছে পুরুলিয়া ছৌ নামে পরিচিত, যা সূর্য উৎসবের সময় পালিত হয়। তামিলনাড়ুর বিখ্যাত লোকনৃত্য এবং শাস্ত্রীয় নৃত্য যেমন ভারতনাট্যম তামিলনাড়ুর বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য। কারাগামটাও খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে একটা লোকনৃত্য, কোথাকার? তামিলনাড়ু রাজ্যের। মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ লোকনৃত্য লাভনি আর কোলি। এই দুটো কিন্তু খুব ভালো, মানে বিভিন্ন চাকরি পরীক্ষায় এই দুটো পয়েন্টই আসে যে লাভনি কোন রাজ্যের লোকনৃত্য। কেমন? মাথায় রাখবে লাভলি আর কোলি মহারাষ্ট্র। চলে আসি পরের প্রশ্নে। বলছে কোন সঙ্গীত পরিচালক পঞ্চম নামে পরিচিত। বলো, এই যে সঙ্গীত পরিচালকদের মধ্যে পঞ্চম নামে কে পরিচিত? এখানে সঠিক উত্তর হবে অপশান 3। দেখো রয়েছে আর ডি বর্মন। মনে রাখবে আর ডি বর্মন তিনি একজন সঙ্গীত পরিচালক যিনি পঞ্চম নামে পরিচিত। কেমন? দেখো পরের প্রশ্ন বলছে যে কোন কমিটির সুপারিশের ভিত্তিতে ক্ষুদ্র ঋণ সেক্টরে পরিচালিত তোমার হচ্ছে এনবিএফসিএস এর জন্য একটি পৃথক বিভাগ তৈরি করা হয়েছিল। সেটা কোন কমিটির সুপারিশের ভিত্তিতে? সেটা মালেগাম কমিটির সুপারিশের ভিত্তিতে। মনে রাখবে মালেগাম কমিটির সুপারিশের ভিত্তিতে ক্ষুদ্র ঋণ সেক্টরের একটা পৃথক বিভাগ তৈরি করা হয়েছিল। এবার এই মালেগাম কমিটি 2010 সালে আরবিআই দ্বারা গঠিত হয়। কেমন? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, মাথায় রাখবে যে মালেগাম কমিটি 2010 সালে আরবিআই দ্বারা গঠিত হয়। 1 নম্বরে দেখো রয়েছে নরসিংহ কমিটি। এই যে নরসিংহ কমিটি, এটা মনে রাখবে 1991 সালে ভারতের আর্থিক ব্যবস্থা পর্যালোচনা করার জন্য গঠন করা হয়েছিল। কেমন? তারপরে দেখো এই দীপক পাখের কমিটি। হ্যাঁ, পাখেরা হবে, দীপক পাখেরা কমিটি। এটা 2018 সালে আরবিআই দ্বারা মেসমি সেক্টরে বিদ্যমান কাঠামো পর্যালোচনা করতে গঠন করা হয়েছিল। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য বস, আমি বলবো যেগুলো এক্সট্রা দেওয়া পাশে তুমি দেখতে পাচ্ছ অপশনের পাশে এক্সট্রা আমি যেগুলো তুলেছি, অবশ্যই সেগুলো তুমি মাথায় রাখার চেষ্টা করবে। আচ্ছা, মোহান্তি কমিটি সম্পর্কে মাথায় রাখবে। মোহান্তি কমিটি 2013 সালে আরবিআই দ্বারা তোমার হচ্ছে গঠিত হয়, যেটা হচ্ছে এনবিএফসি সেক্টরের নিয়ন্ত্রণ কাঠামো পর্যালোচনা করার জন্য এটা গঠন করা হয়েছিল। চলো পরের প্রশ্নটা কি বলছে দেখো।
বলছে নিম্নলিখিত ব্যক্তিত্বদের মধ্যে কাকে সাংবিধানিক নথির খসড়া প্রণয়নকারী গণপরিষদের আইনি উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছিল? এই ব্যক্তিগুলোর মধ্যে মনে রাখবে, এই ব্যক্তিগুলোর মধ্যে কাকে আইনি, মনে রাখবে, সংবিধানের নথি খসড়া প্রণয়নকারী গণপরিষদের আইনি উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে? অপশান 4-এ দেখো রয়েছে BN রাও। মনে রাখবে BN রাওকে গণপরিষদের আইনি উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে। আর এই যে অপশান 3-এ দেখতে পাচ্ছ না, BR আম্বেদকর, BR আম্বেদকর গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান। এটা কিন্তু মাথায় রাখবে। চলে আসি পরের প্রশ্নটা কি বলছে, যে কোন শক্তির কারণে দক্ষিণ গোলার্ধের বাণিজ্য বায়ু বিষুব রেখা অতিক্রম করার পর ভারতের দক্ষিণ পশ্চিমের বদলে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়? সেটা কোন শক্তির কারণে এটা হয়ে থাকে, বাণিজ্য বায়ুর সাথে এই ঘটনাটা হয়ে থাকে? সেটা কোরিওলিস বলের কারণে হয়ে থাকে। অপশান 4 রয়েছে আমাদের সঠিক উত্তর। কোরিওলিস বলটা কি বস? কোরিওলিস বল একটা আপাত বল যা পৃথিবীর ঘূর্ণয়নের কারণে পরিলক্ষিত হয়। 1 নম্বর দেখো রয়েছে মহাকর্ষীয় বল, যেটা দুইটি ভরের মধ্যে একটা আকর্ষণ বল, সেটাই হচ্ছে মহাকর্ষীয় বল। চুম্বক বল হলো একটি চুম্বক এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রয়োগ করা একটা শক্তি। অপকেন্দ্র বল কি? একটি আপাত বল যার রেফারেন্সের একটি ঘূর্ণায়মান ফ্রেমের ঘূর্ণয়নের কারণে পরিলক্ষিত হয়। এগুলো মাথায় রাখবে। চলো পরের প্রশ্ন কি বলছে, বলছে শের শাহের সমাধি ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে শের শাহের সমাধি যেটা বিহার রাজ্যে অবস্থিত। কেমন? অপশান 1 আমাদের এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলছে, বলছে সমাজের দুর্বল অংশের জন্য সামাজিক ন্যায় বিচার পাওয়ার জন্য মহারাষ্ট্রে নিচের কোন সমিতিটা গঠন করা হয়েছিল? তাহলে সমাজের দুর্বল অংশের জন্য, মানে সামাজিক ন্যায় বিচার পাওয়ার জন্য মহারাষ্ট্রে একটা সমিতি গঠিত হয়েছিল। সেই সমিতিটার নাম হচ্ছে সত্যশোধক সমাজ। সত্যশোধক সমাজ 1873 সালে জ্যোতিরাও ফুলে নিম্নবর্ণ ও মহিলাদের উন্নতি করার লক্ষ্যে প্রতিষ্ঠা করেছিলেন। কোথায়? মহারাষ্ট্রে। অপশান 1-এ দেখো রয়েছে, 1 মিনিট, অপশান 1-এ রয়েছে থিওসফিক্যাল সোসাইটি। মনে রাখবে থিওসফিক্যাল সোসাইটি এটা 1875 সালে প্রতিষ্ঠিত হয়। আর্য সমাজ জানোই যে 1875 সালে এটাও প্রতিষ্ঠিত হয়েছিল কার দ্বারা? স্বামী দয়ানন্দ সরস্বতীর দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এই তথ্যগুলো মাথায় রাখবে। পরের প্রশ্ন বলছে নিচের কোন শব্দটি 1 মিনিট বস দেখো, বলছে নিচের কোন শব্দটি ভারতীয় সংবিধানের মূল প্রস্তাবনার অংশ ছিল না? দেখো এখানে 4টে শব্দ রয়েছে, এর মধ্যে কোনটা বলছে ভারতীয় সংবিধানের মূল প্রস্তাবনায় অংশ ছিল না? তুমি যদি 4টে অপশন দেখো খুব সহজেই তুমি বলতে পারবে দাদা এই যে ধর্মনিরপেক্ষ আমরা পড়েছিলাম, ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক, এটা কিন্তু মূল সংবিধানে আর কি মূল প্রস্তাবনায় ছিল না। মূল প্রস্তাবনায় মূলত কটি ছিল? প্রথমে 22টি শব্দ ছিল। ঠিক আছে, এবার দেখো 1 মিনিট, হ্যাঁ এই যে এই তথ্যটা মাথায় রাখবে যে প্রস্তাবনায় মূলত 22টি শব্দ ছিল, কিন্তু 1976 সালে আবার 42তম সংবিধান সংশোধনী আইনের দ্বারা তোমার এই সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটোকে তোমার সংবিধানের প্রস্তাবনায় যোগ করা হয় আর কি। দেখো পরের প্রশ্ন কি বলছে, বলছে সবুজ বিপ্লব সম্পর্কে নিচের কোন বিবৃতিটা সত্য? 1 নম্বর বলছে সবুজ বিপ্লব শব্দটি তৈরি করেছিলেন স্যার উইলিয়াম গড, একদম সঠিক এটা। নরম্যান বোরলগকে সবুজ বিপ্লবের জনক বলা হয়, এটাও সঠিক। নরম্যান বোরলগকে সবুজ বিপ্লবের জনক বলা, এখানে কিন্তু ভারতের সবুজ বিপ্লবের জনকের কথা বলা হয়নি। পরের পয়েন্টে আসছি, দেখো পরের পয়েন্ট 3 নম্বর পয়েন্ট বলছে MS রান্ধাওয়াকে ভারতের সবুজ বিপ্লবের জনক, এটা কি ঠিক? এটা একদম ঠিক নয়, এটা একদম ভুল। আমরা জানি MS স্বামীনাথনকে, কি বললাম, এই দেখো MS স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। আর ওপরের দুটো তথ্য কিন্তু মাথায় রাখবে যে সবুজ বিপ্লব শব্দটি তৈরি করেছিলেন স্যার উইলিয়াম গড, আর নরম্যান বোরলগকে সবুজ বিপ্লবের জনক বলা হয়। আর ভারতের সবুজ বিপ্লবের জনকের কথা বললেন MS স্বামীনাথন। তাহলে এখানে উত্তর হবে 1 আর 2 সঠিক। দেখো অপশান 2-এই রয়েছে। তার সাথে আমরা এক্সট্রা কিছু দেখে নেব, এটা উত্তর এক্সট্রা দেখব যে সবুজ বিপ্লবের সময় খাদ্য ও কৃষি মন্ত্রী ছিলেন কে? চিদাম্বরম সুব্রমণিয়াম, যিনি 1998 সালে ভারত রত্ন পুরস্কার পান। কেমন? তারপরে মাথায় রাখবে লাল বাহাদুর শাস্ত্রী এবং ইন্দিরা গান্ধীর নেতৃত্বে
ভারতের অভ্যন্তরে বিশেষ করে পাঞ্জাব রাজ্যের সাথে সাথে হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশে তোমার কি হয়েছিল, সবুজ বিপ্লব 1968 সালে শুরু হয়েছিল। যা কিসের জন্য শুরু হয়েছিল, খাদ্য, মানে যার ফলে কি হয়, খাদ্যজাত উৎপাদন বৃদ্ধি পায় আর কি। ঠিক আছে, এটাও কিন্তু মাথায় রাখবে এই তথ্যগুলো। দেখো পরের প্রশ্ন কি বলছে, বলছে নিম্নের কোন শহরটি হুমায়ুন দিল্লিতে নির্মাণ করেছিল। এই যে 4টে শহর রয়েছে এর মধ্যে কোন শহরটিকে হুমায়ুন দিল্লিতে নির্মাণ করেছিল? সঠিক উত্তর হবে দিনপনাহ। মনে রাখবে দিনপনাহ এই যে শহরটি, এই শহরটি হুমায়ুন দিল্লিতে নির্মাণ করেছিলেন। চলে আসি পরের প্রশ্নে, বলছে ভারতের, দেখো 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যের নারী শিক্ষার হার সব থেকে বেশি বলেছে? সব থেকে বেশি তুমি তো জানোই 2011 অনুযায়ী ভারতের নারী শিক্ষার হার সর্বাধিক কেরালা রাজ্যে। কেরালা রাজ্যে কত পার্সেন্ট, পার্সেন্টেজটাও মাথায় রাখবেন 96.2%। আর দ্বিতীয় স্থানে রয়েছে হিমাচল প্রদেশ 83.8%। আর তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু 80.03% আর কি, মাথায় 80.3%, এটাও মাথায় রাখবে কেমন। চলে আসি পরের প্রশ্নে, বলছে 2রা অক্টোবর ড্যাশ হিসাবে পালিত হয়, বলে ফেলো। 2রা অক্টোবর কি হিসাবে পালিত হয়? অপশানগুলো দেখলেই তুমি খুব সহজেই অ্যান্সারটা করতে পারবে দাদা। 2রা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে পালিত হয়। দেখো 2 নম্বরে রয়েছে কি, বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস, এটা 20 ফেব্রুয়ারিতে পালিত হয়, মাথায় রাখবে বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস 20 ফেব্রুয়ারি পালিত হয়। তারপরে দেখো 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব বন্যপ্রাণী দিবস, যেটা 3রা মার্চ পালিত হয়। আন্তর্জাতিক শিক্ষা দিবস 24শে জানুয়ারি পালিত হয়। এই তথ্যগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এইভাবে তুমি পড়ো না, এইভাবে পড়ো। জিকে আমি বলেছি না, জিকে নিয়ে কোনো চাপ নিবা না, ম্যাথ জিআই নিয়েও কোনো চাপ নিবা না। 3টে সাবজেক্ট থেকেই আমি কোশ্চেন করিয়ে দেবো, আর সেগুলোই করাবো যেগুলো পরীক্ষায় আসার মতো এবং প্রিভিয়াস ইয়ার্সে এসেছে, সেই প্রশ্নগুলো আমি করাবো। দেখো পরের প্রশ্ন বলছে যে কোন প্রতিষ্ঠান ভারতে স্বনির্ভর গোষ্ঠীর সমস্ত সদস্যদের ডিজিটাইজেশনের জন্য ই শক্তি প্রকল্প, এই তথ্যটা মাথায় রাখবে যে ই শক্তি প্রকল্প চালু করেছিল কোন সংস্থা বা কোন প্রতিষ্ঠান? সঠিক উত্তর হবে নাবার্ড। কী হবে বস? নাবার্ড মনে রাখবে। আর এই নাবার্ডের ফুল ফর্মটা পরীক্ষায় আসে যে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। দেখো পরের প্রশ্নটা বলছে অ্যানহাইড্রাইট যখন হাইড্রেশনের মধ্যে দিয়ে যায় তখন বিক্রিয়ায় আর কি পণ্য উৎপন্ন হয় সেটা তোমাকে জানতে চেয়েছে। তাহলে এখানে মাথায় রাখবে যে অ্যানহাইড্রাইট যখন হাইড্রেশনের মধ্যে দিয়ে যায় তখন বিক্রিয়ায় যে পণ্যটা উৎপন্ন হয় তার নাম জিপসাম। কি? জিপসাম। জিপসামের সংকেতটা খুব গুরুত্বপূর্ণ, সংকেতটা মাথায় রাখবে যে CaSO4 × 2H2O, কেমন? এটাও মাথায় রাখবে। দেখো পরের প্রশ্নটা কি বলছে, বলছে কোন ব্রাহ্মণ পুরোহিত পরে রামকৃষ্ণ পরমহংস নামে পরিচিত হন? মানে রামকৃষ্ণ পরমহংসের আসল নামটা কি ছিল? গদাধর চট্টোপাধ্যায়, মাথায় রাখবে। রামকৃষ্ণ পরমহংসের আসল নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। এবার এখানে তুমি একটা তথ্য মাথায় রাখবে যে 1836 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার কুমারপুকুর নামক গ্রামে এই রামকৃষ্ণ পরমহংস মানে গদাধর চট্টোপাধ্যায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য, মাথায় রাখবে। আর এই দেখো 4 নম্বরে আমরা দেখতে পাই নরেন্দ্রনাথ দত্ত, হ্যাঁ, মানে যে ব্যক্তি মহান আর কি মনীষী ব্যক্তি যাকে আমরা চিনি সবাই কী নামে? স্বামী বিবেকানন্দ, তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, এটাও কিন্তু মাথায় রাখবে। দেখো পরের প্রশ্ন কি বলছে, বলছে রবিশঙ্কর নিম্নের কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত? জানোই রবিশঙ্কর সেতারের সঙ্গে যুক্ত। মনে রাখবে 1981 সালে, খুব গুরুত্বপূর্ণ তথ্য, 1981 সালে পদ্মভূষণ পুরস্কার পান তিনি। তাহলে রবিশঙ্কর কত সালে পদ্মভূষণ পুরস্কার পান? 1981 সালে পদ্মভূষণ পুরস্কার পান। আর রবিশঙ্কর সেতারের সঙ্গে, সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। দেখো তার পরের প্রশ্নটা কি বলছে, 1 মিনিট, দেখতে পাচ্ছ তো? কোনো রকমের কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর দেখো আমি তো দেখো ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিয়েছি, যদি কোনো কিছু জানার থাকে, যদি কোনো কিছু বোঝার থাকে অবশ্যই আমাকে তুমি ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো, আমি সবসময় তোমাদের সাথে আছি। দেখো চালি, ঝুমুরা এবং নাড়ু, এই যে 3টে ভঙ্গি না, তা বলছে এই যে 3টে ভঙ্গি ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত? কি কি ভঙ্গি? একটা চালি,
ঝুমুরা, নাড়ু। এই তিনটে ভঙ্গি মনে রাখবে সাত্রিয়া, কি বললাম, আসামের সাত্রিয়া শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত। এগুলো সবই শাস্ত্রীয় নৃত্য, যেমন কথাকলি কেরালা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। তারপরে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে রয়েছে যে মণিপুরি, মণিপুর রাজ্যের শাস্ত্রীয় নৃত্য, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। দেখো বলছে পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের 22 ধারা নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? তাহলে ভারতীয় সংবিধানের 22 ধারায় মনে রাখবে নিবর্তনমূলক আটকের সাথে সম্পর্কিত। আচ্ছা, নিবর্তনমূলক আটক মানেটা কি? মানে হচ্ছে সংবিধানে বলা হয়েছে যে গ্রেপ্তার হওয়ার আর মানে হওয়ার ব্যক্তি কিছু নির্দিষ্ট অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে তোমার এই 22 নং ধারার আর কি মধ্যে আর কি, বুঝতে পারছো? আর এখানে দেখো যে 1 নম্বরে রয়েছে শিক্ষার অধিকার, যেটা 21-এর এ ধারায় পড়ছে। 21 নং ধারার মধ্যে রয়েছে যে ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষার অধিকার, তারপরে জীবন সুরক্ষার অধিকার, এগুলো সবই 21 নং ধারার অধীনে আর কি রয়েছে। দেখো আজকের শেষ প্রশ্নটা আমরা দেখে নেব যে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য মনে রাখবে, গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় 1931 সালে। এবার দেখো এই 1931 সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত, এবার তার সাথে আমি কিছু তথ্য তুলে দিয়েছি, সাইডে দেখো রয়েছে। হ্যাঁ, দেখো 1 নম্বরে তুমি সাইডে দেখতে পাচ্ছ যে চম্পারণ সত্যাগ্রহ বা যাকে আমরা খেদা সত্যাগ্রহ বলি, সেটা হয়েছিল 1917 সালে। অসহযোগ আন্দোলন হয়েছিল 1920 সালে। লবণ সত্যাগ্রহ হয়েছিল 1930 সালে। আর ভারত ছাড়ো আন্দোলন যেটা 1942 সালে হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা 20টা কোশ্চেন জিকে থেকে দেখে নিলাম। এইভাবে আমরা প্রত্যেকটা দিন জিকে, ম্যাথ, জিআই সব আস্তে আস্তে করব। কোনো চাপ নিও না, শুধু আমার সঙ্গে একটু জুড়ে থাকার। কোনো রকমের কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে SMS অথবা কন্ট্যাক্ট করতে পারো তুমি। ঠিক আছে, জয় হিন্দ।